বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। খেয়াল করে সবাই, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসলে বিদ্যুতের কথা ইতিমধ্যে বলেছি যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্লাস ডিলে হওয়ার কথা, আবারও বিদ্যুৎ চলে আসছে। সো ওয়াইফাই যারা আমরা ইউজ করি, একটু কষ্টসাধ্য বিষয় বিদ্যুৎ ছাড়া। খেয়াল করবো সবাই। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কী করার, এরই নাম জীবন, তাই না? এইটাই হচ্ছে জীবন। জীবনকে মেনে নিতে হবে সব সময়, সর্বাবস্থায়। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের ক্লাস ডিলে হয়েছে। ইতিমধ্যে আমরা ক্লাসে ছিলাম, বাট আলোচনা কন্টিনিউ করতে পারি নাই। তো যেখানে ছিলাম আজকে আমরা পড়বো হচ্ছে সাক্ষ্য আইনের সংশোধন। ইতিমধ্যে আমরা জেনেছি যে সাক্ষ্য আইন 2022 সালে সংশোধন হয়েছে, 2022। তো সাক্ষ্য আইনের সংশোধনের মধ্যে আমরা দেখতে পাই যে সর্বোপরি 18টি ধারা সংশোধন হয়েছে। 18টি ধারা। আমাকে কি আপনারা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু কষ্ট করে বলবেন। আমাকে কাইন্ডলি আপনারা শুনতে পাচ্ছেন কি না কষ্ট করে বলবেন। জি, একটু প্লিজ বলবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, তবে আমি ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। আমাকে শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন প্লিজ। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই কষ্ট করে সাথে থাকার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন কষ্ট করে, আমাকে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে কিনা? আপনাদের এসএমএসটা আমি কাইন্ডলি দেখতে পাচ্ছি না। ওকে ফাইন, ধন্যবাদ। আমরা একটু ক্লাসে যাচ্ছি। দেখে ইতিমধ্যে আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি সাক্ষ্য আইনের সংশোধনে, যেখানে আমরা ইতিমধ্যে পড়েছি সাক্ষ্য আইন 2022 সালে সংশোধন। আমাদের 2022 সালের সংশোধনের মধ্যে 18টি সংশোধনী আসছে। 18টি সংশোধনী। প্রথমে আমরা দেখতে পাই 3 ধারার মধ্যে সংশোধনী আছে। 3 ধারায় সংশোধনী হচ্ছে, যেখানে ডিজিটালাইজড। আমরা এটাকে শুধুমাত্র মনে করতে পারি যে ডিজিটাল এভিডেন্স যেগুলো আছে, সে ডিজিটাল এভিডেন্সের আইনের যে প্রয়োগ, ডিজিটাল এভিডেন্স বিজ্ঞ আদালতের যে সাক্ষ্য প্রমাণ হিসেবে উপযুক্ততা, গ্রহণযোগ্যতা, সে সম্পর্কেই এই সংশোধনীগুলো মূলত হচ্ছে এই ডিজিটাল এভিডেন্স সম্পর্কে। যত প্রকার সংশোধনী এই 2022 সালে 18টা সংশোধনী, অধিকাংশ হচ্ছে এই ডিজিটালাইজড বিষয়। আমরা দেখতে পাই, খেয়াল করি সবাই, 3 ধারার মধ্যে সংশোধনের কথা বলা আছে, যেখানে ডিজিটাল রেকর্ড কাকে বলে। আমরা একটু সহজ শব্দ ভাষায় জানার চেষ্টা করবো আসলে বিষয়গুলো কি। কনসেন্ট্রেট প্লিজ। আমরা দেখতে পাই ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড একই বিষয়। ডিজিটাল রেকর্ড যাকে বলে, ইলেকট্রনিক্স রেকর্ড তাকে বলে।
তো এই যে ডিজিটাল রেকর্ড কাকে বলে সে বিষয়টা আমরা দেখতে পাই, সহজ ভাষা আমরা জানবো। এমন কোনো রেকর্ড যা ডিজিটাল বা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সংরক্ষিত। ডিজিটাল বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে? এমন কোনো রেকর্ড যাহা ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সংরক্ষিত। আইনের পরিভাষায় সেটাকে বলা হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক্স রেকর্ড, যা আমরা দেখতে পাই 3 সংশোধনী, 3 ধারার মধ্যে এই নতুন সংযোজন করা হয়েছে ডিজিটাল বা ইলেকট্রনিক্স রেকর্ড। তাহলে আমরা মূলত জানলাম যে এমন কোনো রেকর্ড যে রেকর্ড ডিজিটালাইজড মাধ্যমে, ডিজিটাল এবং ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সংরক্ষিত। আইনের পরিভাষায় সেটাকে বলা হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক্স রেকর্ড। আবার আমরা চলে যাই যে ডিজিটাল বা ইলেকট্রনিক্স যে রেকর্ড, সে রেকর্ডের প্রমাণ আমরা যদি বিগত 2 বছরের পরীক্ষা দেখি, 2023, 2022, সেখানে আমরা দেখতে পাই যে সাক্ষ্য আইনের সংশোধনী থেকে প্রশ্ন আসছে, সাক্ষ্য আইনের সংশোধনী। সো আমরা দেখতে পাই ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ডের প্রমাণ, ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ডের প্রমাণ বলা আছে 3 ধারায়। কি বলা আছে? কনসিডার প্লিজ। রক্ত, চুল, শরীরের বিভিন্ন যে উপাদান রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে, সে অংশের মাধ্যমে চোখের কণিকার ছাপ, পায়ের ছাপ অথবা অন্য কোনো উপাদান হতে যদি কোনো অপরাধ বা অপরাধের মধ্যে লিঙ্ক স্থাপন করা যায়, এমন কোনো ঘটনা মিথ্যা বা সত্য প্রমাণিত করা যায়, ঘটনার প্রমাণ বা মিথ্যা প্রমাণিত করা যায়। আবার এমন কোনো শারীরিক বা ফরেন্সিক বস্তু যাহা প্রমাণক হিসেবে গ্রহণ করা যায়, আইনের পরিভাষায় সেটাকে বলা হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক্স রেকর্ডের প্রমাণ। অর্থাৎ এমন কোনো রেকর্ড যে রেকর্ডের মাধ্যমে অপরাধ এবং অপরাধীদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, আইনের পরিভাষায় সেটাকে বলা হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক্স রেকর্ড। ডিজিটাল বা ইলেকট্রনিক্স রেকর্ড, যা আমরা দেখতে পাই বর্ণিত আছে 3 ধারায়। তাহলে 2টা বিষয় সংযোজন। প্রথম হচ্ছে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে, দ্বিতীয় বিষয় হচ্ছে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক্স রেকর্ডের প্রমাণ, ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক্স রেকর্ডের প্রমাণ। তৃতীয় বিষয় আমরা দেখতে পাই যে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক্স স্বাক্ষর কাকে বলে, ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক্স স্বাক্ষর কাকে বলে। আমরা যদি একটু কনসেন্ট্রেট করি, পিছন দিকে খেয়াল করি সবাই, আমরা সাইবার নিরাপত্তা আইন ইতিমধ্যে আমরা পড়েছি, সাইবার নিরাপত্তা আইন, তাই না? সাইবার রিলেটেড যে অপরাধ, সে অপরাধের জন্য সাজার বিধান, সাইবার নিরাপত্তা আইন। যদি সাইবার নিরাপত্তা আইন বলি অথবা সকল প্রকার ডিজিটালাইজড পদ্ধতিতে বলি, আমরা যারা মিশন সম্পন্ন করেছি, ফরেন ট্রেনিং করেছি, আমরা অনেকেই জানি যে বিশেষ করে বাংলাদেশেই কাগজপত্রের যে প্রচলন, কাগজপত্র নিয়ে যে প্রচলন, কাগজপত্রের যে পত্র দিয়ে জানা, প্রত্যেকটা বিষয় পত্রের মাধ্যমে আলাপ। কিন্তু ফরেন, আমরা যদি একটু বিদেশের দিকে তাকাই, তবে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা বিষয় ইমেইল, যেটাকে আমরা বর্তমানে যে ডিজিটালাইজড মাধ্যম পত্র প্রাপ্তির, আমরা আজকে পড়ব যে ডিজিটাল কমিউনিকেশন আদালতে গ্রহণযোগ্য হয়, ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে। তো সে বিষয়ে আমরা বলতে হয় যে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর। আমরা যদি একটু কনসেন্ট্রেট করি, যেখানে দেখতে পাবো ইমেলের মাধ্যমে আমরা স্বাক্ষর দিতে, ইমেলে যে পত্র প্রেরণ করি, স্বাক্ষর দেওয়া, ডিজিটালাইজড পদ্ধতিতে আমরা স্বাক্ষর দিয়ে থাকি। লাইক দ্যাট, আপনারা যারা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনারা যখন কোনো স্বাক্ষর দিয়ে থাকেন, সেই স্বাক্ষরটা ব্যাংক কর্তৃপক্ষ ডিজিটালাইজডভাবে সংরক্ষণ করেন। এটাকে বলা হচ্ছে আইনের পরিভাষায় ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর, ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর। তাহলে এই ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষরের কথা বলা আছে 2006 সালের যে তথ্য প্রযুক্তি আইন, সেই আইন অনুযায়ী এই ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর পরিগণিত হবে। তাহলে আমরা মূলত জানলাম হচ্ছে যে ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর হচ্ছে আপনি ম্যানুয়ালি কোনো স্বাক্ষর দিলেন, সেই স্বাক্ষরটা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা। আপনি একটা স্বাক্ষর দেওয়ার পর সেটা স্ক্যান করে কোনো একটা পত্রে সংযোজন করা, আইনের পরিভাষায় সেটাকে ডিজিটাল স্বাক্ষর বলে থাকে। এই যে ডিজিটাল স্বাক্ষর, এই ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে দেখেন বলা আছে ডিজিটাল স্বাক্ষর সনদ। আমরা যারা ফরেন ট্রেনিং করেছি, বিভিন্ন প্রকারের সার্টিফিকেট ইমেলের মাধ্যমে দেওয়া হয়, আমরা হার্ড কপি পাই না, সফট কপি দেয়।
তো আমি আমেরিকান এম্বাসিতে ট্রেনিং করেছি, সেখানে আমি দেখছি ইতোমধ্যে যে আমাদের যে সার্টিফিকেটগুলো দেয় সেগুলো ডিজিটালাইজড পদ্ধতি, আমরা হার্ড কপি পাই না। তো সেই সার্টিফিকেটের মধ্যে কর্তৃপক্ষের সিল থাকবে, সাইন থাকবে এবং কোর্স কোঅর্ডিনেটরের সাইন থাকবে। এই যে প্রক্রিয়াগুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলা হচ্ছে, যেই কর্তৃপক্ষ আপনাকে সার্টিফিকেট প্রদান করেছেন সেই কর্তৃপক্ষকে আইনের পরিভাষায় বলা হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। আমার গল্প একটু বলতে হয়, সেটা হচ্ছে যে মিশনকালীন সময় আমরা যখন কোনো প্রকার পত্র প্রদান করতাম ইমেলের মাধ্যমে, সেখানে আমাদের কমান্ডার মহোদয়ের সাইন থাকতো। কমান্ডার মহোদয়ের সুনির্দিষ্ট অথরাইজড মেল ছিল, সেই মেল থেকে কোনো প্রকার পত্র প্রাপ্তি মানে হচ্ছে এটা অথরাইজড, কোনো প্রকার আলাদা চিঠিপত্রের মাধ্যমে নিতে হয় না, শুধু ইমেলের মাধ্যমে আদান প্রদান। তাহলে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ডিজিটাল স্বাক্ষর সনদ, যে কর্তৃপক্ষ আপনাকে সার্টিফিকেশন করেছেন তিনি হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। প্রত্যয়নকারী কর্তৃপক্ষের যে অথরাইজড পারসন তিনি যে স্বাক্ষর সম্পর্কিত সার্টিফিকেট দিবেন সেই স্বাক্ষরটাকে বলা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর, এবং প্রত্যয়নকারী যে প্রত্যয়ন করবেন সেটাকে বলা হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের সনদ। এখন আইনের পরিভাষায় আমরা শুধু জানবো ডিজিটালাইজড পদ্ধতিতে যে সার্টিফিকেশন দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর সনদ, এবং প্রত্যয়নকারী কর্তৃপক্ষ যে কর্তৃপক্ষ দিয়েছেন সেই কর্তৃপক্ষ হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। তাহলে আমরা মূলত সহজ ভাষায় যেটা জানবো যে যে সকল রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত আইনের পরিভাষায় সেটাকে বলা হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক্স রেকর্ড। আর যে রেকর্ডের মাধ্যমে, যে ডিজিটাল রেকর্ডের মাধ্যমে অপরাধী এবং অপরাধের মধ্যে লিঙ্ক স্থাপন করা যায়, ঘটনা প্রমাণ বা অপ্রমাণ করা যায়, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল রেকর্ডের প্রমাণ। এবং আমরা দেখতে পাই ডিজিটাল স্বাক্ষর, ডিজিটালাইজড পদ্ধতিতে স্বাক্ষর সংরক্ষণ, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর। পাশাপাশি যে কর্তৃপক্ষ ডিজিটাল সনদ প্রদান করেন সেটাকে বলা হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। তাহলে আমরা মূলত জানলাম হচ্ছে যে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে। ডিজিটালাইজড পদ্ধতিতে বা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যে রেকর্ড সংরক্ষিত করা হয় সেটাকে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড বলা হয়। 3 ধারা। ধারা 3, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ডের প্রমাণ। আমরা দেখতে পাই যে ডিজিটাল রেকর্ডের মাধ্যমে যদি শারীরিক বা ফরেনসিক রিপোর্টের মাধ্যমে যদি অপরাধ এবং অপরাধীদের মধ্যে লিঙ্ক স্থাপন করা যায় তবে আইনের পরিভাষায় সেটাকে বলা হচ্ছে ডিজিটাল রেকর্ডের প্রমাণ। এবং আমরা ইতিমধ্যে জেনেছি ডিজিটালাইজড মাধ্যমে যে স্বাক্ষর সংরক্ষণ করা হয় সেটাকে বলা হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক্স স্বাক্ষর, সেটাও 3 ধারার মধ্যে অন্তর্ভুক্ত। 3 ধারায় নতুন সংযোজন বা সংশোধন হয়েছে 5টা সংজ্ঞা। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ডের প্রমাণ, ডিজিটাল স্বাক্ষর কাকে বলে, ডিজিটাল স্বাক্ষর সনদ কাকে বলে, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কাকে বলে। এই হচ্ছে আমাদের এই 5টা সংজ্ঞা আমরা 3 ধারার মধ্যে দেখতে পাই। এরপর যে আমরা চলে যাব দ্বিতীয় সংশোধনী 22-এর ক ধারা। 22-এর ক আমরা ইতিমধ্যে একাধিকবার সাক্ষ্য আইনের উপরে মূল পড়া সহ রিভিশন করেছি। আমরা যারা জুম ক্লাস করি, সকালে এবং রাতে জুম ক্লাস করি, আমরা ইতিমধ্যে জেনেছি যে দলিল সম্পর্কে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। কনসেন্ট্রেট প্লিজ। দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। তো আপনি দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না কোন ক্ষেত্রে? দলিল সম্পর্কে আপনি এই মৌখিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দিতে পারেন, আমরা ইতিমধ্যে সেটাও জেনেছি। কনসেন্ট্রেট প্লিজ। দলিল অবশ্যই মূল দলিল দ্বারা প্রমাণ, সেটাও আমরা জেনেছি। দলিলের বিষয় কি মুখে চিল্লাইয়া বললে কোনো কাজ হবে আইনের পরিভাষায়? আমরা দেখতে পাই দলিলের বিষয়ে কখনো মৌখিকভাবে সাক্ষ্য দেওয়া আদালত গ্রহণযোগ্য মনে করেন না। তবে কতিপয় ক্ষেত্র রয়েছে, সেক্ষেত্রে আপনি দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারেন। আমরা যদি কনসেন্ট্রেট করি সাক্ষ্য আইনের 65 ধারার দিকে, আমরা দেখতে পাই যে দলিল সম্পর্কে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারেন 7টি ক্ষেত্রে। দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারেন 7টি ক্ষেত্রে। আর দলিল সম্পর্কে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন না সে বিষয়ে একদম স্পষ্টতই প্রথমে বলা আছে
দলিল অবশ্যই মূল দলিল দ্বারা প্রমাণ করতে হবে, 64 ধারার মধ্যে বলা আছে। এখন বিবেচ্য বিষয় হচ্ছে, আজকের যে বিবেচ্য বিষয় সংশোধনী। ডিজিটাল রেকর্ড সম্পর্কে আপনি অবশ্যই মূল যে ডিজিটাল রেকর্ড সেটার মাধ্যমে আপনি প্রমাণ করতে হবে। তবে ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন প্রাসঙ্গিক? প্রশ্ন আসতে পারে। প্রশ্ন, ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন প্রাসঙ্গিক? আমরা দেখতে পাই সাক্ষ্য আইন 1872 সালের যে আইন, যেখানে বলা আছে, কনসেন্ট্রেট প্লিজ, যেখানে বলা আছে নতুন সংশোধনী যে 2022 সাল, ডিজিটাল রেকর্ড সম্পর্কে আপনি মৌখিক স্বীকৃতি দিতে পারেন এবং আদালতে গ্রহণযোগ্য হবে তখনই যখন ডিজিটাল রেকর্ড সম্পর্কে বিশুদ্ধতা নিয়ে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন হয়। ডিজিটাল রেকর্ডের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উত্থাপন হবে, তখন আমরা দেখতে পাই সে সম্পর্কে আপনি মৌখিক স্বীকৃতি দিতে পারবেন। আবার খেয়াল করি, ডিজিটাল রেকর্ড সম্পর্কে কখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক? ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি তখনই প্রাসঙ্গিক হবে যখন দলিলের এই যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠবে। তাহলে এই যে ডিজিটাল রেকর্ড আইনের পরিভাষা ইতিমধ্যে আমরা জেনেছি, ডিজিটালাইজ পদ্ধতিতে সংরক্ষিত সেই রেকর্ড সম্পর্কে আপনি যখন সাক্ষ্য দিতে যাবেন অবশ্যই মূল রেকর্ড আদালতে উপস্থাপন করতে হবে। তবে সে সম্পর্কে আপনি মৌখিক স্বীকৃতি দিতে পারেন, আদালত সে মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য হয় আমরা দেখতে পাই 22 ক ধারায়। কোন ক্ষেত্রে? যখন ডিজিটাল রেকর্ড এর বিশুদ্ধতা নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপিত হয় যে মাননীয় আদালত, এটা ভুল, অশুদ্ধ, জাল, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হবে, আপনি যখন এ বিষয়ে জানবেন বা অবগত থাকবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে? আমরা ইতিমধ্যে জেনেছি ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে, 3 ধারা। পাশাপাশি ডিজিটাল রেকর্ডের প্রমাণ কাকে বলে? আমরা ইতিমধ্যে জেনেছি 3 ধারায়। এবং আমরা জেনেছি ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক্স স্বাক্ষর কাকে বলে? 2006 অনুযায়ী তথ্য প্রযুক্তি আইনের এই ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক্স স্বাক্ষরের কথা বলা আছে। এবং আমরা দেখতে পাই প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বা ডিজিটাল স্বাক্ষর সনদ কাকে বলে, সেটাও 3 ধারার মধ্যে সংযুক্ত। এরপর আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্ন, ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি। ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন আদালতে প্রাসঙ্গিক হয়? আমরা দেখতে পাই ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি তখনই আদালতে প্রাসঙ্গিক হবে যখন ডিজিটাল রেকর্ড এর বিশুদ্ধতা নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপিত হয়, তখন আদালতে প্রাসঙ্গিক হবে, যা আমরা দেখতে পাই 22 ক ধারার মধ্যে বর্ণিত আছে। তাহলে আমরা 2টা বিষয় জানলাম যে 3 ধারার মধ্যে নতুন সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে 5টা বিষয়। এবং 22 ক ধারার মধ্যে আমরা ইতিমধ্যে জেনেছি যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। কত ধারায়? 22 ক ধারায়। এরপর আমরা চলে যাব 45 ধারায়, নতুন সংশোধন, যেখানে আমরা দেখতে পাই বিশেষজ্ঞগণ অভিমত দিয়ে থাকেন। প্রথমে আমরা জানবো যে বিশেষজ্ঞ কে, দ্বিতীয়ত আমরা জানবো যে বিশেষজ্ঞগণ কয়টা বিষয়ে মতামত দিয়ে থাকেন, তৃতীয়ত আমরা জানবো এই বিশেষজ্ঞের মতামত আদালতে কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক হয়ে থাকে। কনসেন্ট্রেট প্লিজ। 45 ধারায় আমরা প্রথমে দেখতে পাই যে বিদেশি কোনো আইন সম্পর্কে যদি প্রশ্ন উত্থাপিত হয়, কোনো প্রকার বিজ্ঞান, চারুকলা অথবা কোনো প্রকার টিপসই সম্পর্কে বা হস্তাক্ষর সম্পর্কে আদালত যদি কোনো প্রকার অভিমত গ্রহণ করতে চান, তবে বিদেশি কোনো বিষয়, যে আইনের বিষয়, বিজ্ঞান, চারুকলা সম্পর্কে অথবা টিপসই অথবা হস্তাক্ষর সম্পর্কে পায়ের ছাপ, তালুর ছাপ, চোখের কণিকার ছাপ, টাইপরাইটিং এ সম্পর্কে যদি কোনো প্রকার অভিমত প্রদান করতে হয়, তবে যিনি এই বিষয়ে অভিজ্ঞ, যিনি এই বিষয়ে জ্ঞাত, যিনি এই বিষয়ে জানেন, যিনি এ বিষয়ে পারদর্শী, তার অভিমত বিজ্ঞ আদালত নিতে পারেন।
তো বিজ্ঞ আদালত এই যে বিশেষ বিষয়ে জ্ঞাত যিনি আছেন, বিশেষ বিষয়ে যিনি অভিজ্ঞ, তার অভিমত নেবেন 45 ধারা মোতাবেক। 45 ধারা মোতাবেক। তাহলে আমরা মূলত জানলাম যে বিশেষজ্ঞের অভিমত কোন বিধান মোতাবেক বিজ্ঞ আদালত নিয়ে থাকেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে বিশেষজ্ঞের অভিমত সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক বিজ্ঞ আদালত নিয়ে থাকেন। এই যে সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক বিজ্ঞ আদালত বিশেষজ্ঞের অভিমত গ্রহণ করে থাকেন, প্রাসঙ্গিক হয়ে থাকে কয়টা বিষয়? আমরা দেখতে পাই 13টি ক্ষেত্রে বা 13টি বিষয়ে বিশেষজ্ঞগণ মতামত দিতে পারেন, সে মতামত আদালতে প্রাসঙ্গিক হয়। কতটি বিষয়? 13টি বিষয়। আমি সবসময় বলি যে আমি লেখা ছাড়া আসলে মুখস্থ করতে পারি না। আমাদের মূলত কাজ হচ্ছে অবশ্যই লেখার মাধ্যমে মুখস্থ করব। যত বেশি লিখতে পারবো, যত বেশি লিখব, তত বেশি আমাদের মেমোরাইজ বেশি হবে। তাহলে যেখানে ছিলাম, বিশেষজ্ঞগণ অভিমত দিবেন 13টি বিষয়ে। বিশেষজ্ঞ কারা? যিনি সুনির্দিষ্ট বিষয়ের উপর পারদর্শী। তিনি হচ্ছে সে বিষয়ে বিশেষজ্ঞ। বিজ্ঞ আদালত সুনির্দিষ্ট বিষয়ের উপর যিনি পারদর্শী, তার অভিমত আদালত গ্রহণ করতে পারেন 45 ধারা মোতাবেক। তাহলে আমাদের উত্তরটা ক্লিয়ার কিনা? আমাদের প্রশ্ন ছিল বিশেষজ্ঞের অভিমত কাকে বলে? বিশেষ বিষয়ে যিনি পারদর্শী, বিশেষ বিষয়ে যিনি অভিজ্ঞ, বিশেষ বিষয়ে যিনি জ্ঞাত, তার মতামত আইনের পরিভাষায় বিশেষজ্ঞের অভিমত বলে বিবেচিত। বিশেষজ্ঞগণ সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক 13টি ক্ষেত্রে মতামত দিতে পারেন। কয়টা ক্ষেত্র? 13টি ক্ষেত্রে মতামত বা অভিমত দিতে পারেন। ইতিমধ্যে আমরা পড়েছি, খেয়াল করি সবাই। 13টি ক্ষেত্রে এক নজর আমরা একটু জানি। বিদেশি আইন সম্পর্কে অভিমত দিতে পারেন, মতামত দিতে পারেন। বিজ্ঞান সম্পর্কে মতামত দিতে পারেন। শরীরীয় বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে মতামত দিতে পারেন। ডিজিটাল রেকর্ড সম্পর্কে মতামত দিতে পারেন। চারুকলা সম্পর্কে মতামত দিতে পারেন। হস্তলিপি বা হাতের লেখা সম্পর্কে মতামত দিতে পারেন। আঙুলের ছাপ বা টিপসই সম্পর্কে মতামত দিতে পারেন। পায়ের ছাপ সম্পর্কে মতামত দিতে পারেন। তালুর ছাপ সম্পর্কে মতামত দিতে পারেন। চোখের কণিকার ছাপ সম্পর্কে মতামত দিতে পারেন। টাইপরাইটিং সম্পর্কে মতামত দিতে পারেন। টেকনিক্যাল বা ট্রেড সম্পর্কিত অভিব্যক্তির ব্যবহার সম্পর্কে মতামত দিতে পারেন। এবং আমরা দেখতে পাই ব্যক্তি বা প্রাণীর পরিচিতি সম্পর্কেও অভিমত দিতে পারেন। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন জানলাম 3টা। বিশেষজ্ঞের অভিমত কাকে বলে? বিশেষজ্ঞের অভিমত কখন বিজ্ঞ আদালত আহ্বান করতে পারেন? বিশেষজ্ঞগণ যে অভিমত দেন সেটা কোন বিধান মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়? বিশেষজ্ঞগণ কোন কোন বিষয়ের উপর অভিমত দিতে পারেন? তাহলে অনেকগুলো বিষয় আমরা জানলাম এই 45 ধারা থেকে, যেখানে ইতিমধ্যে বলেছি যে সাক্ষ্য আইনের এটা হচ্ছে সংশোধনের মধ্যে 3 নাম্বার। তাহলে আমরা মূলত জানলাম কি? আমরা প্রথমে জানলাম যে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ডের প্রমাণ ডিজিটাল স্বাক্ষর সনদ এবং প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। 3 ধারার মধ্যে আমরা ইতিমধ্যে জেনেছি। 3 ধারা। পাশাপাশি কনসেন্ট্রেট প্লিজ, আমরা 22-এর ক ধারায় জানলাম যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন প্রাসঙ্গিক হয়। তৃতীয়ত আমরা জানলাম বিশেষজ্ঞের অভিমত কাকে বলে, বিশেষজ্ঞের অভিমত কোন বিধান মোতাবেক আদালতে প্রাসঙ্গিক, বিশেষজ্ঞগণ এর অভিমত বিজ্ঞ আদালত কখন চাইতে পারেন, কয়টা বিষয়ে বিশেষজ্ঞগণ মতামত দিতে পারেন। ধারা হচ্ছে 45। তাহলে আমরা মূলত কি বিষয় জানলাম? 3টা বিষয়। 3 ধারা, 22-এর ক ধারা এবং 45 ধারা। আমরা আবার একটু সামনে আগাই। আমরা এরপর যে জানবো হচ্ছে শরীর সম্বন্ধীয় ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত কোথায় প্রেরণ করতে হয়। শারীরিক বা ফরেনসিক যে মতামত দিবেন, শারীরিক বা ফরেনসিক বিষয় সম্পর্কে বিশেষজ্ঞগণ যে মতামত দিবেন, সে মতামত কার নিকট প্রেরণ করবেন, কে মতামত দিলে সেটা আদালতে গ্রহণযোগ্য, ইতিমধ্যে আমরা জেনেছি 45 ধারায়। সে মতামতটা আমরা যে বিষয়ে মতামত দিব সেই মতামত প্রেরণ সম্পর্কে আমরা জানবো 45-এর ক ধারায়। আমরা দেখতে পাই শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞগণ মতামত প্রেরণ করবেন উভয় পক্ষের নিকট।
উভয় পক্ষের নিকট। বিজ্ঞ আদালতের অনুমতি ব্যতীত শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞগণ সাক্ষ্য দিতে পারেন না। বিশেষজ্ঞগণ সাক্ষ্য দিবেন, কার অনুমতি লাগবে? শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি বিজ্ঞ আদালতের অনুমতি লাগবে। বিজ্ঞ আদালতের অনুমতি ব্যতীত শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন না বিশেষজ্ঞগণ। 45-এর ক ধারায় প্রশ্ন হচ্ছে, শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞগণ তাদের মতামত কোথায় প্রেরণ করতে হয়, কার নিকট প্রেরণ করতে হয়? এই অভিমতের যে প্রতিবেদন আমরা ইতিমধ্যে জানি, সে প্রতিবেদন গ্রহণযোগ্যতার মূল শর্ত কি? আমরা দেখতে পাই অবশ্যই গ্রহণযোগ্যতার মূল শর্ত হচ্ছে অভিমতের কপি উভয় পক্ষকে দিতে হবে, যিনি আহ্বান করেছেন তিনি, পাশাপাশি যিনি বিবাদী তিনি, এবং বিজ্ঞ আদালতকে সেই অভিমতের কপি দিতে হয়। তাহলে অনুলিপি দিবেন উভয় পক্ষকে, বাট প্রতিবেদন দিবেন বিজ্ঞ আদালত বরাবর। 45-এর ক ধারায় তাহলে শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত প্রেরণ কার কাছে প্রেরণ করব? আমরা ইতিমধ্যে জেনেছি বিশেষজ্ঞগণ তখনই সাক্ষ্য দিতে পারবেন যখন বিজ্ঞ আদালত সাক্ষ্য আহ্বান করেন, অনুমতি দেন। পাশাপাশি উল্লিখিত অভিমত সমস্ত পক্ষকে, উভয় পক্ষকে যদি দেওয়া না হয় তবে আদালতে সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তাহলে মূলত 4টা জিনিস জানলাম। প্রথমে আমরা জেনেছি 3 ধারাতে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ডের প্রমাণ, ডিজিটাল স্বাক্ষর কাকে বলে, ডিজিটাল স্বাক্ষর সনদ কাকে বলে, এবং প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কাকে বলে, 3 ধারা। এবং আমরা জানলাম 22-এর ক ধারা ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক, কখন প্রাসঙ্গিক? অকৃত্রিমতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তখনই কেবল প্রাসঙ্গিক হবে 22-এর ক। ইতিমধ্যে আমরা জেনেছি 45 ধারায় বিশেষজ্ঞগণ কয়টা বিষয়ে অভিমত দিতে পারেন? বিশেষজ্ঞগণের অভিমত কোন বিধান মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়ে থাকে। পাশাপাশি আমরা ইতিমধ্যে ইহাও জেনেছি যে 45-এর ক ধারা মোতাবেক যেখানে আমরা পড়েছি যে ডিজিটাল যে শারীরিক বা ফরেনসিক মতামত কার নিকট প্রেরণ করতে হয়, আমরা ইতিমধ্যে জেনেছি যে উভয় পক্ষের নিকট প্রেরণ করতে হবে, অনুলিপি বিজ্ঞ আদালতকে দিতে হবে মূল প্রতিবেদন 45-এর ক ধারা মোতাবেক। এরপর যে আমরা চলে যাব কনসেন্ট্রেট প্লিজ। আমরা জানলাম হচ্ছে মূলত 3, 22-এর ক, 45 এবং 45-এর ক। এরপর যে আমরা চলে যাব 47-এর ক ধারা, নতুন সংযোজন 47-এর ক। আমরা প্রথমে জানব যে অভিমতের প্রাসঙ্গিকতা। আমরা যদি কনসেন্ট্রেট করি, অভিমতের প্রাসঙ্গিকতা সম্পর্কে সাক্ষ্য আইনে বলা আছে 45 থেকে 51 পর্যন্ত অভিমতের প্রাসঙ্গিকতা সম্পর্কে। তাহলে এই যে অভিমতের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা আছে 45 থেকে 51 পর্যন্ত, সেখানের 47-এর ক নতুন সংযোজন, যেখানে আমরা দেখতে পাই ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক হবে। কি বিষয়ে? যখন আদালতকে কোনো বিষয়ে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অভিমত তৈরি করতে হয়, তখন ডিজিটাল স্বাক্ষর সনদ জারিকারী প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত আদালতে প্রাসঙ্গিক হবে। প্রশ্ন হচ্ছে, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কার অভিমত আদালতে প্রাসঙ্গিক? ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক। কত ধারা মোতাবেক? 47-এর ক ধারা মোতাবেক। আবারও কনসেন্ট্রেট প্লিজ। ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কার অভিমত আদালতে প্রাসঙ্গিক? 47-এর ক ধারা মোতাবেক প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক। তাহলে আমরা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমাদের ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কার অভিমত আদালতে প্রাসঙ্গিক, কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিকতা রয়েছে আলোচনা করুন। তাহলে ইতিমধ্যে আমরা জানলাম যে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক 47-এর ক ধারা মোতাবেক। তাহলে আবার পিছনে যান, যা ইতিমধ্যে আমরা জেনেছি 3 ধারায় সংজ্ঞা জানলাম ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড। 22-এর ক ধারাতে আমরা জানলাম ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক।
45 ধারাতে আমরা জানলাম 13টি বিষয়ে বিশেষজ্ঞগণ কর্তৃক প্রদানকৃত মতামত আদালতে প্রাসঙ্গিক। 45-এর ক ধারাতে আমরা জানলাম বিশেষজ্ঞগণ যে মতামত দিবেন সে মতামত কার নিকট প্রেরণ করা হয়। পাশাপাশি আমরা 47-এর কতে জানলাম ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কার অভিমত আদালতে প্রাসঙ্গিক। ইতিমধ্যে আমরা পড়েছি প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক 47-এর ক ধারা মোতাবেক। দেন আমরা চলে যাব 65-র ক। কনসেন্ট্রেট প্লিজ। 65-র ক। এই 65-র ক ধারা পর্যালোচনা আমরা দেখতে পাই যে ডিজিটাল রেকর্ড এর প্রমাণের বিশেষ বিধান। ডিজিটাল রেকর্ড প্রমাণ সম্পর্কিত বিশেষ বিধান আমরা দেখতে পাই। কনসেন্ট্রেট প্লিজ। ডিজিটাল রেকর্ড প্রমাণের কথা বলা আছে 65-র খ ধারা মোতাবেক। 65-র খ ধারা মোতাবেক। এখন বিবেচ্য বিষয় হচ্ছে ডিজিটাল রেকর্ড। ইতিমধ্যে আমরা জেনেছি যে ডিজিটাল রেকর্ড কাকে বলে। ডিজিটাল রেকর্ড কাকে বলে? এই যে ডিজিটাল রেকর্ড কাকে বলে ইতিমধ্যে আমরা পড়েছি। এই ডিজিটাল রেকর্ডের প্রমাণ সেটা আমরা জানব। ইতিমধ্যে বলেছি যে ডিজিটালাইজড পদ্ধতিতে যে রেকর্ড সংরক্ষণ করা হয় সেটাকে ডিজিটাল রেকর্ড বলা হয়ে থাকে। আজকের বিবেচ্য বিষয় ইতিমধ্যে 2023 সালের পরীক্ষাতে প্রশ্নটা আসছে। ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা অন্যান্য আইনে যা কিছুই থাকুক না কেন, ডিজিটাল রেকর্ডে থাকা যে সকল তথ্য যা কাগজে মুদ্রিত, কম্পিউটার দ্বারা টাইপকৃত, প্রস্তুতকৃত, যা পরবর্তীতে কম্পিউটার আউটপুট হিসাবে ব্যবহার হবে। আমরা যারা ডিজিটালাইজড পদ্ধতিতে বর্তমানে জিডি করি, তারপর মামলা গ্রহণ করে থাকি, সিডি লিখে থাকি, তাহলে ডিজিটালাইজড পদ্ধতিতে সিডি, জিডি, তারপর মামলা, এই যে এফআইআর রুজু করা হয়, আবার অপরাধীদের তথ্য সংরক্ষণ করা হয় সিডিএমএস-এর মাধ্যমে, ক্রাইম ডাটা ম্যানেজমেন্টের মাধ্যমে। এই যে প্রত্যেকটা নথি আদালতে গ্রহণযোগ্য হবে 65-র খ ধারা মোতাবেক। কখন, কোন বিধান মোতাবেক, কেন? আমরা দেখতে পাই 65-র খ ধারা মোতাবেক অপটিক্যাল বা ম্যাগনেটিক উপায়ে, এই যে ডিজিটাল উপায়ে সংরক্ষিত সকল প্রকার তথ্য নথি হিসাবে গণ্য হবে যদি নিয়মিতভাবে সে সকল তথ্য সংরক্ষণ বা প্রক্রিয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। নিয়মিতভাবে, অনিয়মিত না, নিয়মিতভাবে ব্যবহার হয়ে থাকে। নিয়মিতভাবে দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে কম্পিউটারে সংরক্ষণ করা হয়ে থাকে। তাহলে আমরা কি জিডি প্রতিনিয়ত করি না, মামলা প্রতিনিয়ত রুজু করি না? যে সকল বিষয় নিয়মিতভাবে সংরক্ষণ করা হয়ে থাকে, নিয়মিতভাবে প্রক্রিয়াজাতকরণ, যেটাকে আমরা ইতিমধ্যে বললাম যে প্রক্রিয়াকরণ, 65-র খ ধারা মোতাবেক এই নিয়মিত কার্যক্রমের অংশস্বরূপ যে সকল নথি আমরা কম্পিউটারে সংরক্ষণ করি, আইনের পরিভাষায় সেগুলোকে বলা হচ্ছে ডিজিটাল রেকর্ড, এবং সেগুলোর গ্রহণযোগ্যতা, আদালতের প্রাসঙ্গিকতা আমরা দেখতে পাই 65-র খ ধারায় বলা আছে, 65-র খ ধারায় বর্ণিত আছে। তাহলে আমরা মূলত জানলাম কি আমরা এতক্ষণে জানলাম হচ্ছে ডিজিটাল রেকর্ড কাকে বলে, ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন প্রাসঙ্গিক, এবং আমরা জানলাম বিশেষজ্ঞগণ 13টি বিষয়ে বিশেষজ্ঞগণ মতামত দিতে পারেন, এবং আমরা জানলাম 45-এর ক, যেখানে এই যে ডিজিটাল বা ফরেন্সিক যে সাক্ষ্য সম্পর্কে প্রতিবেদন কার নিকট প্রেরণ করতে হয়। এরপর যে আমরা জেনেছি 47-এর ক ধারায়, কনসেন্ট্রেট প্লিজ, 47-এর ক ধারায় ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কার অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে, প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে। দেন আমরা জানলাম 65-র ক, ডিজিটাল রেকর্ড প্রমাণ করবেন কোন বিধান মোতাবেক। ডিজিটাল রেকর্ডের প্রমাণ 65-র ক, আদালতের গ্রহণযোগ্যতা রয়েছে 65-র খ ধারা মোতাবেক। 65-র খ ধারা মোতাবেক। দেন আমরা চলে যাব 67-র ক। 67-র ক, এই যে 67-র কতে আমরা দেখতে পাই একটি ডিজিটাল স্বাক্ষর কে প্রমাণ করবেন, ডিজিটাল স্বাক্ষর কে প্রমাণ করবেন। আমরা দেখতে পাই যিনি ডিজিটাল স্বাক্ষর দিয়েছেন, লাইক দ্যাট আপনি ব্যাংকে কর্মরত,
গ্রাহকের স্বাক্ষর ডিজিটালাইজড পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। আপনি যখন কোনো চেক বই নিয়ে যান, স্বাক্ষর দিয়ে চেক নিয়ে গেলেন ব্যাংকে টাকা উত্তোলনের জন্য, আপনার স্বাক্ষরটা তারা কম্পিউটারে রাখা ওই সংরক্ষণ করা ডিজিটাল স্বাক্ষরের সাথে মিলিয়ে দেখবেন। যদি মিল পাওয়া যায় তবে আপনাকে টাকা দেয়, তাই তো? যদি মিল পাওয়া না যায় তবে কি টাকা দিবে? টাকা দিবে। আইনের পরিভাষায় আমরা দেখতে পাই যে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ কে করবেন? যিনি ডিজিটাল স্বাক্ষর দিয়েছেন তিনিই প্রমাণ করবেন 67 ক ধারা মোতাবেক। ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ 67 ক ধারা মোতাবেক। তাহলে আমরা কী কী জানলাম আবার খেয়াল করি। প্রশ্ন হচ্ছে কয়টা বিষয়ে বিশেষজ্ঞগণ অভিমত দিতে পারেন? 45 ধারায় 13টি বিষয়। ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কার মতামত আদালতে প্রাসঙ্গিক? 47 ক ধারা মোতাবেক প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক। ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা কোন বিধান মোতাবেক ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা রয়েছে? 65 খ ধারা মোতাবেক ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা রয়েছে। ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ, ডিজিটাল স্বাক্ষর কে প্রমাণ করবেন? আমরা দেখতে পাই ডিজিটাল স্বাক্ষর প্রমাণ করবেন মূল স্বাক্ষর দাতা, তিনি প্রমাণ করবেন হ্যাঁ সঠিক, এটি আমার স্বাক্ষর, এটাই আমার স্বাক্ষর। তাহলে আমরা ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ জানলাম 67 ক। এরপর যে আমরা চলে যাব শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যের প্রমাণ। শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যের প্রমাণ কিভাবে করবেন? বিজ্ঞ আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য যিনি মতামত দিয়েছেন সেই সাক্ষ্য প্রমাণ করা প্রয়োজন, তবে প্রকৃত যিনি সাক্ষ্য দিয়েছেন মূল বিশেষজ্ঞ তাকে আদালতে উপস্থিতির মাধ্যমে সেই সাক্ষ্য প্রমাণ করবেন। দেখেন তো এই সার্টিফিকেটটা আপনার মাধ্যমে কিনা, আপনি দিয়েছেন কিনা। তাহলে আমরা দেখতে পাই যে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যের প্রমাণ, বিজ্ঞ আদালত শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য প্রমাণ করার জন্য নির্দেশ দিতে পারেন যে যে ব্যক্তি, যেই নিয়ন্ত্রক, যে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ডিজিটাল স্বাক্ষর সনদ দাখিল করেছেন তিনি আদালতে উপস্থিত হন, তাকে আদালতের উপস্থিতির মাধ্যমে সেই ফরেনসিক বা শারীরিক সাক্ষ্য প্রমাণ করতে পারেন। একটু কঠিন বিষয় আমি জানি, যে বিষয়গুলো ভাবতেও কঠিন, পাশাপাশি পড়তেও কঠিন, কিন্তু পড়তে কঠিন হলেও পরীক্ষাতে যেহেতু প্রশ্নগুলো আসে, সো আমাদের এই বিষয়ে একটু নজরটা বেশি দিতে হবে। তাহলে আমরা কি জানলাম? কনসেন্ট্রেট প্লিজ। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি যেখানে ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালতের যে গ্রহণযোগ্যতা যেখানে আমরা ইতিমধ্যে পড়েছি 65 খ ধারা, এটা আমাদের পরীক্ষাতে আসছিল। পাশাপাশি আমরা পড়েছি যে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ 67 ক কে প্রমাণ করবেন? যিনি স্বাক্ষর দিয়েছেন তিনি প্রমাণ করবেন 67 ক। আবার শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যের প্রমাণ কিভাবে প্রমাণ করবেন? বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালত উপস্থিতির মাধ্যমে প্রমাণ করতে পারেন 73 ক ধারা মোতাবেক। তাহলে আমার সাথে একটু প্রশ্নগুলো দেখে আমরা বুঝি কিনা। ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কার অভিমত আদালতে প্রাসঙ্গিক? 47 ক ধারা মোতাবেক প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক। বিশেষজ্ঞগণ কয়টা বিষয়ে অভিমত দিতে পারেন? 45 ধারা মোতাবেক 13টি বিষয়ে অভিমত দিতে পারেন, ইতিমধ্যে আমরা পড়েছি। ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা কোন বিধান মোতাবেক ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা রয়েছে? 65 খ ধারা মোতাবেক ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা রয়েছে 65 খ। ডিজিটাল স্বাক্ষর কে প্রমাণ করবেন? ডিজিটাল স্বাক্ষর প্রমাণ করবেন ডিজিটাল স্বাক্ষর দাতা 67 ক। আবার আমরা জেনেছি শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য কে প্রমাণ করবেন? বিজ্ঞ আদালত নির্দেশ দিতে পারেন যে শারীরিক বা ফরেনসিক সাক্ষর দাতাকে আদালতে উপস্থিত হয়ে তিনি সেই ডিজিটাল সাক্ষ্য প্রমাণ করবেন 73 ক ধারা মোতাবেক। তাহলে যেখানে আমরা ইতিমধ্যে পড়েছি, কনসেন্ট্রেট প্লিজ, 73 ক ধারা পর্যন্ত।
এই 73-এর ক ধারা পর্যন্ত আমরা কয়টা ধারা জানলাম? আমরা ইতিমধ্যে জেনেছি 3, আমরা ইতিমধ্যে জেনেছি 22-এর ক, আমরা ইতিমধ্যে জেনেছি 45, আমরা ইতিমধ্যে জেনেছি 45-এর ক, আমরা ইতিমধ্যে জেনেছি 47-এর ক, আমরা ইতিমধ্যে জেনেছি 65-র ক, আমরা ইতিমধ্যে জেনেছি 65-র খ এবং জেনেছি 67-র ক, 73-এর খ। মূল 9টা বিষয় আমরা জানলাম, 9টা ধারা আমরা জানলাম। এরপর যে আমরা চলে যাব, কনসেন্ট্রেট প্লিজ। অনুমান সম্পর্কিত বিষয়ে অনেকগুলো সংশোধনী আসছে, সংযোজনী আসছে। অনুমান আমরা দেখতে পাবো 81-র কতে বলা আছে, 81-র ক, 81-র কতে বলা আছে, কনসেন্ট্রেট প্লিজ। গ্যাজেট প্রকাশ হয়, গ্যাজেট প্রকাশ হয়, সে গ্যাজেট প্রকাশ ডিজিটালাইজড পদ্ধতিতে। বর্তমানে গ্যাজেট হওয়ার আগে জনসাধারণ প্রিন্ট কপি, হার্ড কপি পাওয়ার আগে তারা ডিজিটাল পদ্ধতিতে ডিজিটালাইজড কপি পেয়ে থাকে, তাই না? এই যে ডিজিটাল আকারে প্রকাশিত গ্যাজেট সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করতে পারেন সঠিক। প্রকৃত যিনি, যে কর্তৃপক্ষ ডিজিটাল গ্যাজেট প্রকাশ করার কথা, তার ওয়েবসাইটে যদি প্রকাশ হয় তবে আইনগতভাবে তিনি অনুমান করবেন সঠিক। তাহলে মূলত বিষয়টা আমরা কি খেয়াল করবো সবাই? এটা বোঝার আগে আমরা তো অনেকে পরিচিত মধ্যে আর একটু জানা দরকার, সেটা হচ্ছে ডিজিটাল আকারে এই যে গ্যাজেট, এই সম্পর্কে অনুমান, অনুমান সম্পর্কে আমরা অনেকে পড়েছি। ইতিপূর্বে আমি একাধিক ক্লাস করেছিলাম। 4 ধারাতে অনুমানের কথা বলা আছে, সাক্ষ্য আইনের 4 ধারার মধ্যে অনুমানের কথা বলা আছে। এই যে অনুমানের কথা বলা আছে সাক্ষ্য আইনের 4 ধারায়, যেখানে আমরা কি দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে অনুমান করতে পারে, অনুমান করবে, অনুমান চূড়ান্ত প্রমাণ বিজ্ঞ আদালত। তাহলে কখন অনুমান করে থাকেন, কখন অনুমান করে থাকেন বিজ্ঞ আদালত? আমরা দেখতে পাই অনুমান করতে পারেন, অনুমান করে থাকেন 4 ধারা মোতাবেক, যখন কোনো আলামত অপরাধীর নিকট থেকে উদ্ধার হয় তখন বিজ্ঞ আদালত অনুমান করতে পারেন যে তিনি অপরাধী। অপরাধী নিজেকে নির্দোষ দাবি না করা পর্যন্ত ধরে নেবেন তিনি অপরাধী। আর যদি সাক্ষ্য প্রমাণের প্রমাণ পাওয়া যায় তবে তো চূড়ান্ত প্রমাণই, তাই নয় কি? এই যে অনুমান বিষয়ে আমরা দেখতে পাই বলা আছে, অনুমান রিলেটেড বিষয় 79 থেকে 90-এর ক ধারা পর্যন্ত, 79 থেকে 90-এর ক, এই অনুমান রিলেটেড চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাই বর্ণিত আছে 81-র ক ধারায় ডিজিটাল আকারে প্রকাশিত গ্যাজেট সম্পর্কে অনুমান। ডিজিটাল আকারে প্রকাশিত গ্যাজেট সম্পর্কে অনুমান। আদালত সরকারি গ্যাজেট বলে অবহিত প্রতিটি ডিজিটাল রেকর্ডের সত্যতা সম্পর্কে অনুমান করবেন 81-র ক। তাহলে প্রশ্ন হচ্ছে, ডিজিটাল আকারে প্রকাশিত গ্যাজেট সম্পর্কে বিজ্ঞ আদালত কোন বিধান মোতাবেক অনুমান করে থাকেন? আমরা ইতিমধ্যে জেনেছি ডিজিটাল আকারে প্রকাশিত গ্যাজেট সম্পর্কে বিজ্ঞ আদালত সাক্ষ্য আইনের 81-র ক ধারা মোতাবেক অনুমান করে থাকেন। 81-র ক। এরপর যে আমরা চলে যাব ডিজিটাল আকারে চুক্তি, চুক্তিনামা। চুক্তিনামা সম্পর্কে অনুমান করবেন বিজ্ঞ আদালত শুধু 85 ধারায়, শুধু 85 ধারায়। বা ডিজিটাল আকারে যে চুক্তি, সেই চুক্তি সম্পর্কে অনুমান করবেন 85-র ক ধারায়, 85-র ক ধারায়। তাহলে আমরা ডিজিটাল আকারে প্রকাশিত গ্যাজেট সম্পর্কে অনুমান 81-র ক, ডিজিটাল আকারে চুক্তি সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করবেন 85-র ক ধারা মোতাবেক। প্রশ্ন হচ্ছে, অনুমান কাকে বলে? ডিজিটাল আকারে প্রকাশিত গ্যাজেট সম্পর্কে অনুমান আলোচনা করুন। অনুমান কাকে বলে? ডিজিটাল আকারে চুক্তিনামা, ডিজিটাল চুক্তিনামা আদালতে কোন বিধান মোতাবেক আদালত অনুমান করে থাকেন আলোচনা করুন। তাহলে আমরা 2টা বিষয় জানলাম ইতিমধ্যে। আমরা জেনেছি ডিজিটাল আকারে যে গ্যাজেট প্রকাশ হয় সে গ্যাজেট 81-র ক ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত অনুমান করবেন সঠিক। পাশাপাশি আমরা দেখতে পাই ডিজিটাল আকারে যে চুক্তিনামা লিপিবদ্ধ হয়, চুক্তিনামা, সেই চুক্তিনামা সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করতে পারেন 85-র ক ধারা মোতাবেক, 85-র ক ধারা মোতাবেক। দেন আমরা দেখতে পাই ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অনুমান। ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অনুমান। বিজ্ঞ আদালত ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে তখনই অনুমান করবেন যখন নিরাপদ ডিজিটাল রেকর্ড কোনো কার্য দ্বারাই ব্যবহার হয়। এই যে ইতিমধ্যে বলেছি ডিজিটাল আকারে প্রকাশিত গ্যাজেট,
যদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেই গ্যাজেট প্রকাশ করা হয় তবে সেই গ্যাজেট সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করবেন। 81 ক পরিচিত মধ্যে, যেখানে আমরা 85 কতে জানলাম ডিজিটাল আকারে যে চুক্তিনামা হয় সেই চুক্তিনামা সম্পর্কে অনুমান করবেন। 85 ক ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক্স স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অনুমান করবেন সঠিক যদি যথাযথ কর্তৃপক্ষ, দেখেন একটা কথা বলা আছে নিরাপদ ডিজিটাল রেকর্ড। নিরাপদ ডিজিটাল রেকর্ড মানে কি? প্রকৃতপক্ষে যিনি রেকর্ড সংরক্ষণ করার কথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি ডিজিটালাইজড মাধ্যমে সকল প্রকার সিডি, জিডি, এই যে আমরা বলি প্রতিনিয়ত জিডি করি, মামলা রুজু করি, সেগুলো সংরক্ষণ করে থাকেন। তো বিজ্ঞ আদালতে যখন কোনো কার্যধারায় ডিজিটালাইজড এই নথি উপস্থাপন করতে হয়, তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি উপস্থাপন করেন তবে অবশ্যই বিজ্ঞ আদালত অনুমান করবেন সঠিক 85 খ ধারা মোতাবেক। 85 খ ধারা মোতাবেক। তাহলে জিডি, যদি জিডির দিকে আমরা তাকাই বা সাধারণ ডায়েরির দিকে তাকাই, সাধারণ ডায়েরির প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কে? সাধারণ ডায়েরির প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কে? আমরা দেখতে পাই সাধারণ ডায়েরির প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, কারণ তিনি সাধারণ ডায়েরি তার থানায় সংরক্ষণ করেন ডিজিটালাইজড পদ্ধতিতে। ডিজিটালাইজড পদ্ধতিতে তাহলে ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অনুমান করবেন 85 খ ধারা মোতাবেক। আবার ডিজিটাল স্বাক্ষর সনদ সম্পর্কে অনুমান করবেন। ডিজিটাল স্বাক্ষর সনদ ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখবেন গত এত তারিখে বাদী মুখ কর্তৃক রুজুকৃত মামলা আমি নিজে স্বাক্ষর করত ডিজিটালাইজ পদ্ধতিতে সংরক্ষণ করি। এই যে তিনি প্রত্যয়ন করলেন, সে প্রত্যয়নটা আদালতে অনুমান করবেন সঠিক, বিজ্ঞ আদালত অনুমান করবেন সঠিক 85 গ ধারা মোতাবেক। 85 গ ধারা মোতাবেক। তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম আবার পিছনে যাই। ইতিমধ্যে আমরা পড়েছি বিশেষজ্ঞগণ কয়টা বিষয়ে মতামত দিতে পারেন? বিশেষজ্ঞগণ 13টি বিষয়ে মতামত দিতে পারেন। বিশেষজ্ঞগণের মতামত আদালতে কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক? বিশেষজ্ঞগণের মতামত আদালতে 45 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়ে থাকে। শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য যিনি দিয়েছেন, তিনি শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যের রিপোর্ট কার নিকট প্রেরণ করতে হয়? 45 ক ধারা আমরা ইতিমধ্যে পড়েছি, উভয় পক্ষের নিকট প্রেরণ করতে হয়, আদালতে প্রেরণ করতে হয়। পাশাপাশি আমরা দেখতে পাই যে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে? ইতিমধ্যে আমরা পড়েছি 3 ধারাতে বলা আছে ডিজিটালাইজড প্রক্রিয়ায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে সকল রেকর্ড সংরক্ষিত সেগুলোকে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড বলা হয়ে থাকে। আমাদের ইতিমধ্যে জানলাম ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা কোন বিধান মোতাবেক ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা রয়েছে? সাক্ষ্য আইনের খেয়াল করবো সবাই 65 খ ধারায়। 65 খ ধারায় ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতার কথা বলা আছে। 65 খ ডিজিটাল স্বাক্ষর কে প্রমাণ করবেন? ইতিমধ্যে আমরা পড়েছি ডিজিটাল স্বাক্ষর প্রমাণ করবেন 67 ক ধারায় সংশ্লিষ্ট ব্যক্তি যার স্বাক্ষর নিয়ে তর্কিত আদালতে মামলা চলমান, তিনি নিজে প্রমাণ করবেন 67 ক ধারা মোতাবেক। ডিজিটাল আকারে প্রকাশিত গ্যাজেট সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করে থাকেন 85 ক ধারা মোতাবেক গ্যাজেট, 81 ক ধারা মোতাবেক গ্যাজেট এবং 85 ক ধারা মোতাবেক আমরা দেখতে পাই ডিজিটাল আকারে প্রকাশিত চুক্তিনামা। ডিজিটাল আকারে প্রকাশিত চুক্তিনামা সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করে থাকেন। ইতিমধ্যে আমরা বলেছি ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অনুমান। ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অনুমান করে থাকেন 65 খ ধারা মোতাবেক। 65 খ ধারা মোতাবেক প্রত্যয়নকারী কর্তৃপক্ষ যে সনদ দিবেন সে সনদ সম্পর্কে অনুমান করবেন 85 গ ধারা মোতাবেক। 85 গ ধারা মোতাবেক। দেন আমরা চলে যাই ডিজিটাল কমিউনিকেশন। আমরা অনেকেই জানি ডিজিটাল কমিউনিকেশন কি, একটু বলেন তো। এই যে আপনাদের সাথে ফেসবুকে গ্রুপের মাধ্যমে ক্লাস করতেছি, এটাও ডিজিটাল কমিউনিকেশন। সকল প্রকার ফেসবুক, টুইটার, ভাইবার, ইনস্টাগ্রাম, আবার আমরা যেটা পরিচিত ইমো, মেসেঞ্জার, ইমেল, জিমেল, এই যে ডিজিটালাইজ পদ্ধতিতে আমাদের তথ্য আদান প্রদানের প্রক্রিয়া,
এই ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করবেন সঠিক। ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করবেন সঠিক। 88 ক ধারা মোতাবেক, 88 ক ধারা মোতাবেক। কষ্ট হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু কষ্ট হলো কি করবেন, পরীক্ষার সন্নিকটে আমরা পড়াশোনাগুলো আর একটু ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে। যদি আমাদের অবস্থান থেকে আমরা নিজের অবস্থান ক্রমাগত উন্নতি করতে চাই, অবশ্যই কষ্ট করতে হবে, নাকি? কষ্ট ছাড়া কিছু হবে? বিশেষ করে আমার মতো লোক যারা আছে, আমি সবসময় বলি যে আমি খুব ক্ষুদ্র ব্যক্তিত্ব, গরিব মানুষ, কষ্ট ছাড়া আমাদের উন্নতি করার কোনো সুযোগ নাই। সো আমরা যারা আছি পদোন্নতি প্রত্যাশী, অবশ্যই ভালো একটা রেজাল্ট করানোর জন্য সামনে পরীক্ষা, আমাদের আর সময় আছে কতদিন? আমাদের পরীক্ষা দেওয়ার জন্য সময় আছে 38 দিন। একদিন করে যদি গণেন সময় শেষ। সো আমরা চেষ্টা করি, সচেষ্ট থাকবো সেই সময়টাকে প্রপার ইউটিলাইজ করার জন্য। তারই ধারাবাহিকতায় আমার এই আয়োজন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী পরীক্ষার পূর্ব পর্যন্ত কিছু লাইভ ক্লাসের মাধ্যমে আরেকটু পড়াশোনাটাকে এগিয়ে নেওয়া যায় কিনা। ধন্যবাদ সবাইকে। তাহলে ছিলাম আমরা ডিজিটাল কমিউনিকেশন। ইতিমধ্যে আমরা পড়েছি ডিজিটাল কমিউনিকেশন কাকে বলে। ডিজিটাল কমিউনিকেশন দ্যাট মিনস ডিজিটালাইজড পদ্ধতিতে যোগাযোগ। কী কী ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, কী কী অ্যাপসের মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি। হোয়াটসঅ্যাপ খুবই গুরুত্বপূর্ণ, তাই না? বর্তমান যুগের জন্য জরুরি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ভাইবার, জিমেল, ইমেল, আমরা যে যোগাযোগগুলি করি সেই যোগাযোগ সম্পর্কে বিজ্ঞ আদালতে যখন কোনো ইমেল উত্থাপন করা হয়, সেই ইমেল সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করবেন সঠিক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। আমি ইতিমধ্যে বলেছি, যারা আমরা মিশন কমপ্লিট করেছি, যারা আমরা ফরেন ট্রেনিং করেছি, আমরা জানি যে শুধুমাত্র একটা মেইলের মাধ্যমেই সকল প্রকার কমিউনিকেশন হয়, যোগাযোগ হয়, আলাদা কোনোভাবে কাগজপত্র প্রদর্শন করতে হয় না। সেই জন্যই বলা হয়েছে যে ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করবেন সঠিক। কত ধারা মোতাবেক? 85 ক ধারা মোতাবেক। প্রশ্ন, একবার যে আমরা প্রশ্নতে চলে যাচ্ছি, যতগুলো বিষয় আলোচনা করলাম সে বিষয়ে আমরা আবার একটু প্রশ্ন উত্থাপন করি, খেয়াল করি সবাই। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে? উত্তর 3 ধারায়। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে রেকর্ড সংরক্ষিত সেটাকে বলা হচ্ছে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড। ডিজিটাল স্বাক্ষর কাকে বলে? আমরা ইতিমধ্যে পড়েছি ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে বলা আছে 3 ধারায়। 3 ধারায় ডিজিটাল স্বাক্ষরের কথা বলা আছে। কি ডিজিটাল স্বাক্ষর কাকে বলে? যে স্বাক্ষর ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত, ডিজিটালাইজড মাধ্যমে প্রদানকৃত, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর। 3 ধারা। বিশেষজ্ঞগণ কয়টা বিষয়ে অভিমত দিতে পারেন? আমরা ইতিমধ্যে পড়েছি বিশেষজ্ঞগণ 13টি বিষয়ে অভিমত দিতে পারেন। বিশেষজ্ঞগণের অভিমত আদালতে প্রাসঙ্গিক 45 ধারা মোতাবেক। শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে যে প্রত্যয়ন, সে প্রত্যয়নের কপি কার কাছে দিতে হয়? আমরা ইতিমধ্যে পড়েছি বিজ্ঞ আদালতে দিতে হবে এবং উভয় পক্ষকে দিতে হবে। বিজ্ঞ আদালতের অনুমতি ব্যতীত শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য যিনি দিবেন তিনি আদালতে সাক্ষ্য দিতে সক্ষম নয়, 45 ক। এবং আমরা দেখতে পাই ডিজিটাল রেকর্ডের প্রমাণ কাকে বলে? ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ কাকে বলে? ডিজিটাল রেকর্ডের প্রমাণ 65 ক। ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ 67 ক ধারায় বর্ণিত আছে। শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান বিজ্ঞ আদালত অনুমান করে থাকেন। শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে বিজ্ঞ আদালত অনুমান করে থাকেন। আমরা এই পর্যায়ে চলে যাব 89 ক ধারায়। 89 ক ধারায় শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান। 89 ক ধারায় বিজ্ঞ আদালত অনুমান করবেন কোনো ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে 89 ক ধারায় অনুমান করতে পারেন, ইহা সঠিক। কখন? যখন যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে উত্থাপিত হয়। সিআইডি, অপরাধ তদন্ত বিভাগ, তিনি কোনো রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট যদি সিআইডি থেকে, প্রকৃতপক্ষে সিআইডি থেকে প্রদান করা হয়, অবশ্যই বিজ্ঞ আদালত অনুমান করবেন সঠিক, কারণ শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য তিনি দিতে ক্ষমতাবান। তাহলে প্রশ্ন হচ্ছে 89 ক ধারা মোতাবেক শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে বিজ্ঞ আদালত কখন অনুমান করে থাকেন? কোন বিধান মোতাবেক অনুমান করে থাকেন? 89 ক ধারা মোতাবেক শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান করবেন কখন? যখন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য আদালতে উপস্থাপিত হয়। 89 ক ধারা। এরপর আমরা চলে যাচ্ছি ডিজিটাল রেকর্ড কত বছরের পুরাতন হলে আদালত অনুমান করবেন সঠিক? আমরা যদি একটু পিছনে যাই, আমরা বিভিন্ন মামলায় দেখতে পাই যে প্রিভিয়াস রেকর্ড পত্রাদি আদালতে উত্থাপন করা হয়। এখন ভিডিও চিত্র,
ভিডিও চিত্র কোনো মামলায় গ্রহণযোগ্য। সে ভিডিও চিত্র যখন কোনো মামলায় গ্রহণযোগ্য হবে, সে ভিডিও চিত্র আদালতে উত্থাপন করতে হয়। কত বছরের পুরাতন ভিডিও চিত্র আদালতে প্রদর্শন করলে আদালত অনুমান করবেন সঠিক? আমরা দেখতে পাই বিজ্ঞ আদালত বিগত 5 বছর পূর্বে, অর্থাৎ 5 বছরের মধ্যে যে সকল ডিজিটাল রেকর্ড আদালতে উত্থাপন করা হবে সেই রেকর্ড সম্পর্কে অনুমান করবেন সঠিক। তাহলে প্রশ্ন হচ্ছে, কত বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড আদালত অনুমান করেন সঠিক? আমরা দেখতে পাই 5 বছরের পুরাতন রেকর্ড, 5 বছরের পুরাতন রেকর্ড আদালত অনুমান করবেন সঠিক 90-এর ক ধারা মোতাবেক। এই প্রশ্নটা আমাদের পরীক্ষাতে আসছিল। ডিজিটাল রেকর্ড কত বছরের পুরাতন হলেও বিজ্ঞ আদালত অনুমান করবেন সঠিক 90-এর ক ধারা মোতাবেক 5 বছরের পুরাতন রেকর্ড। একই টাইমে আমরা ইতিমধ্যে জেনেছি যে দলিল কত বছরের পুরাতন দলিল যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপিত হলে আদালত অনুমান করবেন সঠিক 90 ধারা মোতাবেক। আমরা ইতিমধ্যে পড়েছি 30 বছরের পুরাতন দলিল, 30 বছরের পুরাতন দলিল। তাহলে 90 ধারা অনুযায়ী বলছে 30 বছরের পুরাতন দলিল আদালত অনুমান করবেন সঠিক। বাট 90-এর ক ধারায় আমরা দেখতে পাই বলা আছে যে ডিজিটাল রেকর্ড আদালত অনুমান করবেন সঠিক 5 বছরের পুরাতন, 5 বছরের পুরাতন। তাহলে আমরা মূলত ইতিমধ্যে প্রথমে ক্লাসের শুরুতে আমরা বলেছি যে সাক্ষ্য আইন 2022 অনুযায়ী সংশোধন, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট সংশোধন করা হয়েছে 2022 সাল। সেই 2022 সালের সংশোধনের মধ্যে 18টা সংশোধনী আসছে। তার মধ্যে ইতিমধ্যে আমরা 17টা পড়লাম। এরপর যে আমরা চলে যাব জেরায় আইনসঙ্গত প্রশ্ন। জেরায় আইনসঙ্গত প্রশ্ন, জেরায় কি কি আইনসঙ্গত প্রশ্ন করা যায়? আমরা দেখতে পাবো জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যাবে 3টা। সংশোধনী কি? আমরা অনেকেই জানি যে জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যাবে। যে সাক্ষীকে আপনি প্রশ্ন করতেছেন সে সাক্ষীর সত্যবাদিতা সম্পর্কে প্রশ্ন করতে পারবেন, সাক্ষীর সত্যবাদিতা সম্পর্কে প্রশ্ন করতে পারবেন, পরিচয় মান মর্যাদা সম্পর্কে প্রশ্ন করতে পারবেন, চরিত্রের প্রতি আঘাত দিয়ে প্রশ্ন করতে পারবেন। এই বিষয়গুলো প্রিভিয়াস যে আইনের বিধান সেখানে বলা আছে। কিন্তু নতুন সংশোধনী কি? আমরা দেখতে পাই নতুন সংশোধনী হচ্ছে ভিকটিমের অনৈতিক চরিত্র বা পূর্বতন যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। অর্থাৎ ভিকটিম দুশ্চরিত্রা এই বিষয়ে প্রশ্ন করতে পারবেন না। চরিত্র, তার চরিত্রটা কি সেটা পরের বিষয়। তিনি সাক্ষ্য দিতে আসছেন, যে বিষয়ে সাক্ষ্য দিতে আসছেন তাকে আপনি সে বিষয়ে জেরা করতে পারেন। আইনসঙ্গত জেরা 146-এ বলা আছে আইনসঙ্গতভাবে জেরায় আপনি 3টা প্রশ্ন করতে পারবেন, তবে ভিকটিমের অনৈতিক কোনো চরিত্র বা পূর্বতন যৌন চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে না। এই ছিল আমাদের আজকের এই সংযোজনের আলোচনা। আমরা একটু দয়া করে আগামীকালকে আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটা ঘোষণা দিয়ে দিব, আগামীকালকে আমরা এই 2:30টার দিকে, যেহেতু অনেকে বলেছেন স্যার 3টার দিকে হলে ভালো হয়, আমরা 3টার দিকে আবার একটু আলোচনায় যাবো ইনশাল্লাহ আগামীকালকে শনিবার। তাহলে আগামীকালকে 3টার সময় আমরা আবার আলোচনায় যাব। সেখানে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের প্রমাণ সম্পর্কিত অধ্যায়, প্রমাণ সম্পর্কিত অধ্যায়। ধন্যবাদ। তাহলে যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে পড়েছি সে বিষয়ে আমরা কি কি প্রশ্ন পেতে পারি সেই প্রশ্ন নিয়ে আবার একটু আলোচনায় যাচ্ছি। 3 ধারা থেকে প্রশ্ন আসতে পারে সংশোধনী থেকে। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ড কাকে বলে? ডিজিটাল স্বাক্ষর বা ডিজিটাল স্বাক্ষরের প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কে? আলোচনা করুন। 3 ধারা। 45 ধারা থেকে প্রশ্ন আসতে পারে বিশেষজ্ঞগণ কয়টি বিষয়ে বিশেষজ্ঞগণ মতামত দিতে পারেন? বিশেষজ্ঞগণের অভিমত আদালতে কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক? আলোচনা করুন। 45-এর ক ধারা থেকে প্রশ্ন আসতে পারে শারীরিক বা ফরেনসিক যে মতামত, সে মতামত এর কপি কার নিকট প্রেরণ করতে হয়? বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন এবং উভয় পক্ষকে প্রেরণ করবেন। 45-এর ক। পাশাপাশি আমরা জেনেছি ইতিমধ্যে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কার অভিমত আদালতে প্রাসঙ্গিক? আলোচনা করুন। আমরা দেখতে পাই ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক 47-এর ক ধারা মোতাবেক। এবং আমরা ইতিমধ্যে পড়েছি যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন প্রাসঙ্গিক হবে?
22-এর ক ধারা মোতাবেক মৌখিক স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। ডিজিটাল রেকর্ড সম্পর্কে বিজ্ঞ আদালতের গ্রহণযোগ্যতার বিধিবিধান। বিজ্ঞ আদালত কোন বিধান মোতাবেক ডিজিটাল রেকর্ড এর প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা রয়েছে বিজ্ঞ আদালতে। আমরা দেখতে পাই 65-র খ ধারায় ডিজিটাল রেকর্ডের প্রাসঙ্গিকতা রয়েছে। ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। সাক্ষ্য আইনের কোন বিধান মোতাবেক ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে, আলোচনা করুন। ডিজিটাল গ্যাজেট সম্পর্কে বিজ্ঞ আদালত কোন বিধান মোতাবেক অনুমান করেন? ডিজিটাল আকারে প্রকাশিত চুক্তিনামা সম্পর্কে বিজ্ঞ আদালত কোন বিধান মোতাবেক অনুমান করেন? ডিজিটাল স্বাক্ষর সনদ সম্পর্কে বিজ্ঞ আদালত কোন বিধান মোতাবেক অনুমান করেন? পাশাপাশি কত বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড বিজ্ঞ আদালত অনুমান করে থাকেন, সঠিক আলোচনা করুন। ইতিমধ্যে আমরা পড়েছি 90-এর ক ধারায়। জেরায় কোন ধরনের আইনসঙ্গত প্রশ্ন করা যাবে এবং কোন ধরনের প্রশ্ন করা যাবে না, আলোচনা করুন। ইতিমধ্যে আমরা 146 ধারা থেকে সংশোধনীতে পড়েছি 3টা আইনসঙ্গত প্রশ্ন করতে পারবেন, তবে সাক্ষীর চরিত্র নিয়ে কোনো প্রকার প্রশ্ন করতে পারেন না। পূর্বতন চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে না, জেরা করা যাবে না। তাহলে এই ছিল আমাদের বিবেচ্য বিষয়। দয়া করে প্রত্যেককেই অনুরোধ জানাই যে সময়টা আছে আমরা লেখার মাধ্যমে মুখস্থ করব প্রত্যেকটা বিষয়। পাশাপাশি আমরা সচেষ্ট হব সময়টাকে প্রপার ইউটিলাইজ করার জন্য, কোনো ক্রমে আমরা সময়টাকে নষ্ট করব না। আবারও বলে রাখি, আমরা প্রত্যেকের জায়গা থেকে মনটাকে পরিশুদ্ধ করব, ভালো কাজ করার জন্য সচেষ্ট হব। ক্লাসের শুরুতে বলেছিলাম কীর্তিমানের মৃত্যু নাই। আপনি যদি ভালো কাজ করে যান অবশ্যই আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন, আর যে খারাপ কাজ করে যান সেটার জন্য আপনাকে পস্তাইতে হবে, তাই না? সো আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার মতো তৌফিক দান করেন, প্রত্যেকের অবস্থান থেকে ভালো কিছু করার মতো তৌফিক দান করেন। ন্যূনতম কোনো কার্যের মাধ্যমে, কথার মাধ্যমে অন্যের উপকার করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।